নমস্কার বন্ধুরা, আমার গল্পের নন্দনকানন চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট। আমার প্রথম পর্ব নিশ্চয়ই আপনারা শুনেছেন। শুরু করছি রংরুট কাহিনীর দ্বিতীয় পর্ব। অমলদের সংসার ছোট, কিন্তু তার আয়ের পরিধি আরো ছোট। কাজেই অভাব আর অনটনের সঙ্গে প্রতি পদে টানা হেঁচড়া করে চলতে হয়। অমলের বাবা ননীগোপাল বাবু গরিব হয়ে পড়লেও দারিদ্র্যকে স্বীকার করে নেননি। তিনি বংশানুক্রমিক জমিদার। জমিদারি তিনি অনেকদিন করেছেন। জমিদারি মেজাজ আজও তাঁর ছেঁড়া ধুতি আর তালিমারা জামার ফাঁকে ফাঁকে উঁকি ঝুঁকি মারে। বংশ গৌরব আর ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে তার একমাত্র মূলধন। জমিদারির পালা প্রায় শেষ হয়ে এসেছে। কেবল বেঁচে আছে তার ঠাটটুকু। আয়ের এক কপর্দকও হাতে আসে না, কিন্তু মাঝে মাঝে মামলা মোকদ্দমার খরচ ঠিকই যোগান দিতে হয়। ছেলেরা চোখে দেখে জোড়াতালি দিয়ে আভিজাত্য বজায় রাখার ব্যর্থ চেষ্টা, আর কানে শোনে জমিদার জীবনের দোর্দণ্ড প্রতাপশালী দিনগুলির লোভনীয় কাহিনী। ননীগোপাল বাবুর 3 ছেলে 2 মেয়ে। স্ত্রী গত হয়েছেন, মা বর্তমান। বড় ছেলে বিমল ম্যাট্রিকের বেড়া টপকাতে পারেনি। সদাগরি অফিসের সরকার, মাসমাহিনা 30 টাকা। মেজ ছেলে অমল বুদ্ধিমান, তাই আইএ পাশ করার পর তাকে চাকরি নিতে দেননি। তার ভাঙা সংসারকে গড়ে তোলার আশায় অমলের ওপর জবর বাজি ধরে বসেন। যশ ও অর্থ দুই তিনি অমলের মারফত দাদন দিয়ে বসলেন। অমল যদি বিয়ে পাশ করতে পারে তাহলে বংশের মুখ উজ্জ্বল হবে, আর বেশি পাশ করার জন্যে চাকরিতে মাইনের অঙ্কটা মোটা হবে। ছোট ছেলে কমলের ওপর কোনো বাজি না ধরে সোজাসুজি কেরানিগিরি শিক্ষার জন্যে কমার্স পড়াতে শুরু করেন। বিমলের রোজগারে সংসার চলে না, তাই ননীগোপাল বাবুকে সঙ্গোপনে বড়লোক আত্মীয়দের কাছে হাত পাততে হয়। ভরসা এখন অমল। অন্তত 100টা টাকা যদি সে ঘরে আনতে পারে তাহলেই তো কিস্তিমাত। হাত পাতার দায় থেকে তিনি নিষ্কৃতি পাবেন। তারপর কমলের আয় যখন ঘরে উঠবে তখন তো হৃতগৌরব পুনরুদ্ধারের দিকে মন দিতে পারবেন। পিতা হিসাবে ননীগোপাল বাবু নিশ্চয়ই এমন আশা মনে পোষণ করতে পারেন। কিন্তু বাদ সাধল পোড়া যুদ্ধ। বোমাতঙ্কে কলকাতা শহর উজাড় হয়ে গেল। ফকির থেকে আমির পর্যন্ত লোটা কম্বল সম্বল করে শহর ত্যাগী হল। ননীগোপাল বাবুর সংসার অচল হয়ে পড়েছে। বড়লোক আত্মীয়দের অনেকেই দেশত্যাগী হয়েছেন। কাজেই তাঁদের অংশটা তো বাদ পড়ছেই, তার উপর আবার দিনের পর দিন জিনিসের দাম চড়ছে। সংসার চালানো শুধু দুষ্কর নয়, এক কথায় অসম্ভব হয়ে উঠেছে। বিয়ে পাশ করার পর 3টি মাস কেটে গেছে। চাকরি তো দূরের কথা, অমল মাসে 20-25 টাকার বেশি সংসারে দিতে পারেনি। কিন্তু ইভ্যাকুয়েশনের ধাক্কায় তারও 2টি ছাত্র শহর ছেড়ে চলে গেছে। অমলের আয় একেবারে বন্ধ। সেদিন অমল সকাল সকাল খেতে বসেছে। কোথায় নাকি বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে। ভাতের থালা এগিয়ে দিয়ে ঠাকুমা বললেন, হ্যাঁ অমি, চাকরি বাকরি কি তুই করবি না নাকি? 3টে পাশ করেছিস, তুই তো আর নির্বোধ নস।
অমল বললে, 3টে পাস কি বলছো ঠাকমা? কত ডজন খানেক পাসওয়ালারাই ফ্যা ফ্যা করে বেড়াচ্ছে। চাকরির দরকার থাকলেই তো আর চাকরি পাওয়া যায় না। চেষ্টা করছি, যেদিন জুটবে সেদিন থেকেই করব। ননীগোপাল বাবু আশেপাশে কোথাও বসে থেকে অমল আর ঠাকুমার কথাবার্তা শুনছিলেন। অমলের উত্তর শুনে ঝড়ের বেগে তিনি একেবারে সামনে এসে বললেন, গায়ে ফুঁ দিয়ে বেড়ালে কি আর চাকরি পাওয়া যায়? আছো তো মজায়, দিব্যি দুবেলা পায়ের ওপর পা দিয়ে বসে অন্ন ধ্বংসাচ্ছ। লজ্জা করে না? আর আমি কিনা লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেড়াচ্ছি। এসব নবাবি আর বেশি দিন চলবে না। এবার থেকে ভাতের বদলে ছাই বেড়ে দেওয়া হবে। কথাগুলো বলে হন হন করে ঘরের মধ্যে গিয়ে তিনি গুম হয়ে বসে রইলেন। কিছুদিন যাবৎ অমল দেখছে তার সঙ্গে ঠাকুমা কেমন যেন খোঁচা দিয়ে কথা বলছেন, কথায় কথায় চাকরির কথা তুলছেন, আর তার উদাসীনতার প্রতি কটাক্ষ করছেন। মিনি আর রিনি মাঝে মাঝে কি যেন বলতে গিয়েও ঢোক গিলে নিচ্ছে। তাহলে আজকের ব্যাপারটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ভাতের থালা থেকে অমল হাত গুটিয়ে নিলে। চোখ দুটো তার জ্বালা করছে, ঠোঁটটা সে কামড়ে ধরেছে। হাতের গ্লাসটা থালার উপর রেখে দিয়ে অমল উঠে পড়ছিল। ঠাকুমা তার হাতটা চেপে ধরে বললেন, আমার মাথা খাওনি, বাড়া ভাত ফেলে উঠে যাসনি, মা লক্ষ্মী বিরূপ হবেন। বাপের কথায় কি রাগ করতে আছে? মাথা গুঁজে অমল বাকি ভাতগুলো শেষ করে ফেললে। জামা জুতো পরে যখন সে বেরোচ্ছে, মিনি দৌড়ে এসে তার হাতে সুপারি দিয়ে বললে, রাগ করো না মেজদা, বাবার শরীরটা আজকাল মোটেই ভালো নেই, তার উপর সংসারের এই টানাটানি। অমল কোনো জবাব না দিয়ে সুপারিটা মুখের মধ্যে ফেলে দিলে। বারেক মিনির দিকে তাকিয়ে তার মনটা গজরে উঠল। কেন? চাকরির চেষ্টা সে কি করেনি, না করছে না? স্টেটসম্যানের ওয়ান্টেড কলমে যত রকম চাকরির খবর থাকে, তার কোনোটাই তো সে এই 3 মাসে ঢু মেরে দেখতে কসুর করেনি। তবুও তো সে চাকরি পায়নি। তার যে খুঁটির জোর নেই। বড়লোক আত্মীয়রা 10-20 টাকা দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু তার হয়ে সুপারিশ করতে তাদের সম্মানে বাধে। বাড়ির চৌকাঠ পার হয়েই অমলের মনে হলো বাড়িতে ফেরা আর তার কোনো মতেই চলতে পারে না। চাকরির একটা ব্যবস্থা না করে এই কথার পর সে বাড়িতে ফিরবে কোন মুখে? কিন্তু এ কি জুলুম! তার নিজেরই নেই কোনো ঠিক ঠিকানা, অথচ তারই ওপর এত বড় দায়িত্ব। সে রোজগার করতে না পারলে এতগুলো লোক না খেতে পেয়ে মরে যাবে। রোদের তাপ বাড়ছে, রাস্তার পিচ গরম হয়ে উঠছে। হন হন করে অমল হেঁটে চলেছে। গলগল করে তার শরীর দিয়ে ঘাম ঝরছে। সোজা গিয়ে উঠল সে সমীরনের বাড়ি। সমীরন বেরিয়ে আসতেই সোজা প্রশ্ন করলে, হ্যাঁ রে, সেই যে মিলিটারির চাকরির কথা বলেছিলি, তার জন্যে কোথায় যেতে হবে? কাকেও পাকড়াও করতে হবে নাকি? সমীরন বললে, আরে চল, বসবি চল ঘরের মধ্যে। ভর্তি হওয়ার কথাতেই যে তোর মেজাজ মিলিটারি মার্কা হয়ে গেছে। অমল আর সমীরন ঘরের মধ্যে গিয়ে বসল। সমীরন পাখাটা চালিয়ে দিয়ে বললে, মিলিটারিতে ভর্তি হওয়া কি ঠিক করে ফেললি নাকি? পাখার হাওয়া অমলকে যেন আরো ক্ষিপ্ত করে তুলেছে। তার মনে হয় এটা যেন তার প্রতি মারাত্মক একটা বিদ্রূপ, ওই ঠাকুমার স্নেহের মতন। কিছুক্ষণ সে গুম হয়ে বসে থাকে। সমীরন আবার বললে, তাহলে ঠিক করে ফেলেছিস? অমল যেন ফেটে পড়ল। ঠিক আবার করব কি? আমাকে ঘাড় ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলেছে। কি আমি করব বল? যুদ্ধের মৌকায় তোমরা গভর্নমেন্ট কন্ট্রাক্ট করছো, ব্ল্যাক মার্কেট করছো, তোমাদের দিনকাল তো ভালোই পড়েছে।
কিন্তু আমরা? ঠিকানা জেনে অমল যখন বেরিয়ে এলো তখন তার মনটা একেবারে দমে গেছে। এতক্ষণ সে জানতো সাধারণ চাকরির মতো তাকে তদবির করতে হবে, উমেদার পাকড়াতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, আর শেষ পর্যন্ত যথারীতি চাকরি হবে না, সেও এই মারাত্মক স্খলন থেকে বেঁচে যাবে। কিন্তু মিলিটারি চাকরির জন্য এর কিছুই করতে হবে না, গিয়ে দাঁড়ালেই চাকরি। তবুও অমল রাস্তায় রাস্তায় খানিকটা ঘোরাঘুরি করে অনেক কয়েকটা জায়গায় শেষবারের মতো ঢুঁ মেরে দেখে, কিন্তু অবস্থার পরিবর্তন কোথাও হয়নি। নো ভ্যাকেন্সির বোর্ডগুলো সেই একই উদ্ধত দম্ভে দরজায় দরজায় ঝুলছে, আর অফিসগুলোর দেয়ালে দেয়ালে সেই একটি মাত্র পোস্টার, ভারতীয় সৈনিক দলে যোগ দিন। অবশেষে অমল ফিরে এলো বেকার বিশ্রামাগার কার্জন পার্কে। রোদকে আড়াল করে একটা গাছতলায় বসে পড়ল। তার মতো আরো অনেকে এখানে এধারে ওধারে ছড়িয়ে রয়েছে। বেকার ছেলের দল, দুপুর বেলায় বাড়িতে থাকার অধিকার নেই, থাকলেই বাপমা সন্দেহ করবে, পায়ের ওপর পা দিয়ে অন্ন ধ্বংসানোর মতলব। আশপাশটা দেখে নিয়ে অমল চিত হয়ে শুয়ে পড়ল। এতক্ষণে তার সমস্ত উত্তেজনা উবে গেছে, আর কিছু তার করবার নেই। এইবার তাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু বাড়ি ফেরার কথা মনে হতেই আতঙ্কে তার শরীরটা আড়ষ্ট হয়ে ওঠে। অমলের কাছ থেকে হাত চারেক দূরে দুটি ছেলে অনেকক্ষণ ধরে গল্প করছিল। হঠাৎ তাদের মধ্যে একজন মাটি চাপড়ে জোরে বলে উঠল, আলবাত আমি মিলিটারিতে ভর্তি হব। অপর ছেলেটি বললে, কিন্তু দেশের এই অবস্থায় মিলিটারিতে ভর্তি হওয়া মানে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করা। কিন্তু তোমরাই বা করছো কি শুনি? একক সত্যাগ্রহ? বিশ্বাসঘাতকতা যদি বলো, সে কাজ শুরু করেছো তোমরাই সবার আগে। আমাদের মতো গরিবদের নিয়ে ছিনিমিনি খেলছো, আর ভাইসরয়ের দরজায় ধর্ণা দিচ্ছ। খুব স্বাধীনতার লড়াই করছো। কেন, ডাক দাও বিপ্লবের, খতম করো ব্রিটিশের রাজত্ব, তারপর আমরাই রুখবো জাপানিদের। না না, মাথা গরম করার সময় এটা নয়। হিংসাত্মক কোনো পথ আমরা নিতে পারি না। তা নেবে কেন? তাহলে যে জারি জুরি সব ফাঁস হয়ে যাবে। দেখো, দেশ দেশ বলে খানিকটা ফাঁকা বুলি কপচিও না। আমরাই যদি বাঁচতে না পারলুম, তবে দেশ তোমার স্বাধীন হবে কার জন্যে শুনি? এই আমার মতো কত লক্ষ লক্ষ এরই মধ্যে মিলিটারিতে ঢুকে পড়েছে, তা জানো? তারা ভুল করেছে। এই মানুষগুলো তিলে তিলে মরলেই বুঝি তোমার দেশ স্বাধীন হয়ে যাবে? দেখো, দেশকে যদি স্বাধীন করে রীতিমতো লড়াই করতে হবে। সেই লড়াইয়ে যদি তোমরা কোনোদিন নামো, তাহলে দেখবে তোমাদের কারো চেয়ে আমরা কম দেশভক্ত নই। অমল ক্ষণেকের জন্য সেই ছেলেটির মুখের দিকে চেয়ে থাকে। তার মনে হয় এবার সে অনায়াসে বাড়ি ফিরতে পারে। অমল ভেবেছিল, ক্লাইভ স্ট্রিটে যারা ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়, তারা সকলেই বুঝি রিক্রুটিং অফিসের সামনে এসে ভিড় জমাবে। কিন্তু সেই আশানুরূপ ভিড় না দেখে কেমন যেন একটু ঘাবড়ে গেল। তবে কি সে ভুল করছে? একটি বেশ চৌকস গোছের ছেলে বলছে, রিক্রুট সেন্টারের অভাবটা কি? মে রোডে রয়েছে সাপ্লাই, অর্ডিন্যান্স, থিয়েটার রোডে রয়েছে হসপিটাল, পায়োনিয়ার, কিন্তু ওগুলোতে কি চাই কোনো প্রসপেক্ট আছে? এ তবুও রেলের কাজ, একটা টেকনিক্যাল লাইন, শিক্ষিতদের তবু এখানে কিছুটা পোষায়। অপর ছেলেটি বললে, তাই তো দেখছি, ভদ্রলোকের ভিড়টাই এখানে যেন বেশি। সে তো হবেই,
পেটে বিদ্যে থাকলে কে আর মাটি কাটার জন্যে সোলজার হতে যায়? তাদের জন্যে তো রিক্রুটিং সেন্টার পথে ঘাটে খুলে বসে আছে। অমল এতক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পারে। তাহলে এইটাই একমাত্র রিক্রুটিং সেন্টার নয়, আরো অনেক আছে বেড়া জালের মতো। এতক্ষণে যেন তার ভিড়টাকে লক্ষ্য করে দেখার মেজাজ ফিরে এলো। সে হিসেবে লোক এমনই বা কম কি, অন্তত ৬০-৭০ জন তো বটেই। হরেক রকমের লোক ছোট ছোট কুণ্ডলি পাকিয়ে গল্পগুজব করছে। সবকটা মিলে একটা ভিড় জমে উঠেছে। সবচেয়ে চটপটে আর বচনবাগিস যে দলটা, তাদের অধিকাংশই স্যুট পরা। প্যান্ট আর শার্ট পরলে নাকি ভীষণ স্মার্ট দেখায়। সুতরাং যেমন তেমন একটা পরে তার তলায় শার্ট গুঁজে দিয়ে তারা লম্বা লম্বা পা ফেলে চলাফেরা করছে। সিগারেট অল্প বিস্তর সকলেরই ঠোঁটে লেগে রয়েছে। কথায় কথায় শালা, মাইরি সহজভাবেই বলছে। বিদ্যের দৌড় ফোর্থ থার্ড ক্লাসের এলাকায়, কিন্তু এরা বলে তাকে নন ম্যাট্রিক। কারখানায় মজুর বা অফিসে পিয়ন, অর্ডারলি হওয়ার অবশ্যম্ভাবী পরিণতিকে আরো এক পুরুষের মতো মুলতুবি রাখার উদ্দেশ্যে এদের আগমন। আর একটা দল, তাদের মধ্যে বনেদি গন্ধ যেন এখনো কিছুটা রয়েছে। স্যুট বা জামা কাপড় যা পরে এসেছে সেগুলো তাদের নিজেদেরই। জুতোর নমুনা অক্সফোর্ড শু থেকে বিদ্যাসাগর চটি পর্যন্ত। এদের অনেকেরই পিতা এখনো মাসে ১০০-২০০ টাকা রোজগার করে থাকেন। উকিল, ডাক্তার, ব্যারিস্টার, পেটি অফিসার, ছোটখাটো ব্যবসাদারদের সন্তানেরা। ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, এমনকি অমলের মতো গ্র্যাজুয়েটও যে আরো দু একজন নেই এমন নয়। যুদ্ধের ঠেলায় বেচারাদের অবস্থা দাঁড়িয়েছে সবচেয়ে শোচনীয়। পিঠ ছেঁড়া শার্টের ওপর চটকদার কোট পরে জাত বাঁচানো আর সম্ভব হচ্ছে না। লটারির টিকিট কিনে জীবনের বাজেট রুখ করতে আর মন বসছে না। তাই এরা এখানে এসেছে ভাগ্যের সন্ধানে, অর্থাৎ জীবনে উন্নতি করতে। সমস্ত ভিড়টার মধ্যে এরাই অস্বস্তি ভোগ করছে সবচেয়ে বেশি। ঠিক সেই জাতের মেয়েদের মতো, যারা ঠেলাঠেলি করে বাসে ওঠে কিন্তু পাশে কোনো পুরুষ বসলে সহ্য করতে পারে না। বাকি দলটা নিচু তলার সম্প্রদায়। ধোপদুরস্ত জামা কাপড় তাদের জোটে না, জুতোর বালাই অনেকেরই নেই। ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, ছ্যাকরা গাড়ির গাড়োয়ান, রেস্তোরাঁর বয়, বাজারের ফোড়ে, এমনকি পকেটমার গাঁটকাটাও দু একজন আছে। এদের কেউ কেউ নির্বিকার চিত্তে মাটির ওপর বসে আছে। কতক অসীম কৌতূহলে বাবুদের কথাবার্তা শুনছে, আর কেউ অতি সন্তর্পণে অফিস ঘরের সুইং ডোরটা একটু ফাঁক করে উঁকি ঝুঁকি মারছে। ভিড়ের মধ্যে নিছক দাঁড়িয়ে থেকে অনেকেই বিরক্ত হয়ে উঠেছে। কর্মাভাবে ২-৩টে বিড়ি ফোঁকা হয়ে গেছে, এখন গলা জ্বালা করতে শুরু করেছে। একজন বাবু ক্লাসের ছেলে তো রেগে চলেই গেল। সে নাকি মজা দেখার জন্যে ভর্তি হতে এসেছিল। আর একজন পেছন থেকে তাকে ভেঙচে ওঠে, হ্যাঁ রে, যাবে আর কাঁদছিল, কালই আবার সুসুর করে এসে হাজির হবে। দেখে গে যা, বাছার হাঁড়িতে এতক্ষণে ইঁদুরে ডন মারছে। আর একজন বলে উঠল, আমরা না হয় পেটের দায়ে এসেছি, কিন্তু এ সালাদেরও তো রাজত্বী রক্ষের দায় আছে। তবে বাবা, এত নেজে খেলানোর দরকারটা কি? দেখুন না মশাই, সালাদের মায়নাক্কা কত। একদিন গেল নাম লিখতে, একদিন ডাক্তারি করতে, আজ নাকি বন্ডে সই করতে হবে। আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা পরবর্তী অংশ শুনতে পাব। নমস্কার।